humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় চেক ডিসঅনার সংক্রান্ত মামলা। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে চেক ডিসঅনার বলতে আমরা আসলে কি বুঝাই এবং এই ক্ষেত্রে যে মামলা হয়ে থাকে সেগুলো কোন মামলাগুলোকে বলা হচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে, আর্থিক সামাজিক প্রেক্ষাপটে আসলে নগদ টাকা নিয়ে লোকজন চলাফেরা করতে চায় না, বা সেই দিন আর নেই যে আপনি একটা অফিসে গেলেন, আপনাকে কয়েক হাজার টাকা বের করে কেউ দিয়ে দিল। এই কারণে এখন যেহেতু বাংলাদেশে প্রগতি হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে, সেই সাথে ব্যবসাও বাড়ছে, সেই কারণেই কিন্তু এখন লেনদেনটা চেকের মাধ্যমে বেশি হচ্ছে। এবং যেহেতু লেনদেনের পরিমাণও বেড়ে গেছে, সেই কারণে লোকজন এখন চেকটা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চেকটা যখন একজন লোক আরেকজনকে প্রদান করেন, তখন এই চেকে একটা অঙ্কের পরিমাণ বটলা থাকে, নগদ টাকার পরিমাণ। এই টাকাটা যদি কোনো কারণে যাকে দেওয়া হলো সেই প্রাপক যদি ব্যাংক থেকে টাকাটা না উঠাতে পারে, তখনই আমরা এটাকে আসলে ডিসঅনার বলে থাকি, চেক ডিসঅনার। যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের আইনের 138 ধারা অনুসারে যদি কোনো কারণে একটা চেক ডিসঅনার হয়ে যায়, অপর্যাপ্ত টাকার কারণে যে অ্যাকাউন্টে মেইনটেইন করা হয়েছিল সেখানে যদি পর্যাপ্ত টাকা না থাকে, ব্যালেন্স যদি না থাকে, তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এবং এই অপরাধটাকেই যে মামলার মাধ্যমে প্রমাণ করা হয় সেটাকে আমরা চেক ডিসঅনার মামলা বলে থাকি। তো চেক ডিসঅনার মামলাটা কখন করতে হয়? চেক ডিসঅনার মামলা করা কিছু আইনগত সময় আছে। যখন একটা চেক ডিসঅনার হয়, আমরা সাধারণত যেটা দেখি আইনে 138 ধারায় যেটা বলা আছে যে একটা চেক যখন কার্যকারিতার মেয়াদ, দ্যাট মিনস হচ্ছে যে আপনার যখন চেকটা ভ্যালিড আছে, সেই ভ্যালিড সময় যদি একটা ব্যাংকে সেই চেকটা প্লেস করা হয় টাকাটা নগদায়ন করার জন্য, এবং সেই সময় যদি এটা রিটার্ন হয়, ডিসঅনার হয় ডিউ টু ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড, তাহলে যে টাকাটা তুলতে গিয়েছে তাকে একটা নোটিশ দিতে হয়। এবং এই নোটিশটা দিতে হয় যেদিন ডিসঅনার হয়েছে তার থেকে 30 দিনের মধ্যে। এখন যেদিন আপনি নোটিশ দিলেন তার থেকে যেদিন নোটিশটা প্রাপ্ত হবেন প্রাপক, তার 30 দিন সময় দিতে হবে তাকে এটা পে করার জন্য, এই যে টাকাটা চেকে বলা আছে। সেই সময়ের মধ্যে যদি সেই টাকাটা প্রদান না করেন, তাহলে আপনার আইনের ভাষায় যেটাকে আমরা কজ অফ অ্যাকশন বলি, সেই কজ অফ অ্যাকশনের উদ্ভব হলো। এই কজ অফ অ্যাকশন উদ্ভব যেদিন থেকে হবে তার 1 মাসের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। আচ্ছা, তো চেক ডিসঅনারের মামলাটা কোথায় করতে হবে? চেক ডিসঅনারের মামলাটা সাধারণত যখন শুরু করা হয় তখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। এই মামলাটা এখানে শুরু হয়, কিন্তু মামলা শুরু হওয়ার পরে আপনার কতগুলো ধাপ আছে। মামলা শুরু হওয়ার পরে সমন যাবে, তারপরে যদি সে উপস্থিত না হয় যে চেকটা ইস্যু করেছে, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হবে। যদি সে স্বেচ্ছায় এসে জামিন চায় তাহলে হয়তো তাকে জামিন দেওয়া হবে। যখন মামলাটা ঠিক শুনানি পর্যায়ে যাবে চার্জ গঠনের পরে, তখন এটা দায়রা জজ, যেটাকে আমরা সেশন জজ আদালত বলি, সেখানে হবে। আচ্ছা, তো চেক ডিসঅনারের মামলার কি রায় হতে পারে? চেক ডিসঅনারের রায় তো দুরকম হতে পারে। এক, আপনি নির্দোষ প্রমাণিত হতে পারেন। যদি না নির্দোষ প্রমাণিত না হয় কনসিকুয়েন্সেস কি হতে পারে? সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হতে পারে যে আইনে বলা আছে যে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড এবং চেকে বর্ণিত নগদের পরিমাণের 3 গুণ তাকে জরিমানা করা হতে পারে, অথবা উভয়ই হতে পারে। তো চেক ডিসঅনারের মামলার বিরুদ্ধে কি আপিল করা যায়? জি, করা যায়। এখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1981 সালের 141 ধারায় এটার বিরুদ্ধে আপিল করা যাবে। আপিলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপিল করা যাবে, কিন্তু আপিলের একটা প্রভিশন আছে। সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে যত টাকা রায় হবে, দ্যাট মিনস আপনার চেকের যে পরিমাণটা এবং তার সাথে যতটুকু জরিমানা, তার শতকরা 50% আপনাকে জমা দিয়ে আপিলটা করতে হবে। আপিলটা অবশ্যই হাইকোর্টে হবে, আন্ডার সেকশন 410 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। আচ্ছা, তো এমন কি কোনো ক্ষেত্র আছে যখন চেক ডিসঅনার হলেও চেক ডিসঅনারের মামলা করা যাবে না?
জি, এটাও আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা স্পেশাল অ্যাক্ট। যেহেতু একটা স্পেশাল অ্যাক্ট, এখানে একটা স্পেশাল লিমিটেশন পিরিয়ড দেওয়া আছে যে আপনি চেকটা ডিসঅনার হওয়ার 30 দিনের মধ্যে আপনাকে নোটিশ দিতে হবে, এটা লিমিটেশন পিরিয়ড। তারপরে তাকে 30 দিন সময় দিতে হবে এই টাকাটা পরিশোধের জন্য। তারপর আপনাকে 30 দিনের মধ্যে মামলা করতে হবে। এই যে টাইম ফ্রেমগুলো আছে, এই টাইম ফ্রেমগুলো যদি আপনি সঠিকভাবে প্রতিপালন না করতে পারেন তাহলে আপনি টাইম বার্ড হয়ে যাবেন। সেই ক্ষেত্রে ওই ডিসঅনারের এগেইনস্টে আপনি কোনো মামলা বা কোনো প্রতিকার চাইতে পারবেন না। ইনভ্যালিড হয়ে গেলে মামলা করা যাবে না, সেটা ফর শিওর, এটা মোটামুটি ডিসাইডেড। কিন্তু যদি অন্য কারণগুলোতে, যেটা ডিসঅনার স্লিপ হিসেব কারণগুলো বলা থাকে, সেই কারণগুলোতে কি যদি মামলা করা যাবে কি যাবে না, এই জায়গাটাতে এখনো কোনো মানে পরিপূর্ণ সিদ্ধান্ত আমরা পাইনি। তো চেক ডিসঅনার মামলাতে কি ব্যাংককে পক্ষ করা যায়? ব্যাংক এই চেক ডিসঅনারের মামলায় একটি প্রয়োজনীয় পক্ষ না। চেক ডিসঅনার, ধরেন আমি আপনাকে চেক দিলাম, চেক এবং সেই চেকটা যদি কোনো কারণে ডিসঅনার হয় তাহলে এবং আপনার এবং আমার মধ্যেই এই মামলা মোকদ্দমাটা চলবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দু একটা ক্ষেত্রে দেখেছি, মনে করেন যে আপনি আমাকে একটা চেক দিলেন, সেই চেকটাতে একটা বড় অ্যামাউন্ট লেখা আছে, কিন্তু আপনার চেকটা হচ্ছে একটা জয়েন্ট অ্যাকাউন্টের চেক, যেই চেকে দুজনের সিগনেচার ছাড়া চেকটা অনার করা যাবে না। এই চেকটা ধরেন যদি ব্যাংকে প্লেস করা হয় তাহলে ব্যাংকের প্রথমে কি দেখবে যে সিগনেচার কি একটা আছে না দুটো আছে, এটা তার দেখা উচিত। কিন্তু সে যদি এটা না দেখে সে ব্যাংকের ব্যালেন্স কত আছে সেটা দেখার দিকে এবং সে কারণে ডিসঅনার করে দেয়, তাহলে চিন্তা করেন এখানে কিন্তু একটা ব্যাংকের নেগলিজেন্সের প্রশ্ন চলে আসছে। কিন্তু এই নেগলিজেন্সটা আমাদের 138 ধারাতে আমরা প্রতিকারযোগ্য করতে পারছি না। এরকম ক্ষেত্রে আমাদের ব্যাংকের বিরুদ্ধে আলাদা মামলা করতে হবে। তো নোটিশটা আসলে কিভাবে যাবে? আপনার চেক ডিসঅনার হওয়ার 30 দিনের মধ্যে আপনাকে একটা নোটিশ দিতে হবে যে চেকটা ইস্যু করেছে তার বরাবর। এই নোটিশটা আপনি সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে দিবেন এবং এই নোটিশটা জারি প্রদান করার 3টা উপায় আছে। একটা হতে পারে আপনি তাকে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিলেন, ইন পার্সন ডেলিভারি করলেন, রেজিস্টার্ড পোস্ট যোগে পাঠাতে পারেন, এবং এই দুটো যদি না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আইনের 3য় বিধান হচ্ছে জাতীয় পত্রিকা, বহুল প্রচারিত জাতীয় পত্রিকা, সেগুলোতে আপনি দিতে পারবেন নোটিশ আকারে। এই 3 ভাবেই জারি করা সম্ভব। রাইট। তো একটি চেক আসলে কতদিন ভ্যালিড থাকে এবং সব ধরনের চেক ডিসঅনারের ক্ষেত্রে কি মামলা করা যায় কিনা? চেক ইনভ্যালিড হওয়ার অনেক কারণ থাকতে পারে, কাটাছিড়া হয়ে যেতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু আইনগতভাবে টাইম লিমিট যতটুকু দেওয়া আছে এটা হচ্ছে 6 মাস। রাইট। তো একটা চেক ডিসঅনারের মামলা করতে কি কি ডকুমেন্টস লাগে? প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাকে চেকটা দিতে হবে, যেই চেকটা নিয়ে মামলাটা হচ্ছে, সেই সাথে আপনার ডিসঅনার যে হয়েছে সেই ডিসঅনারের স্লিপটা দিতে হবে, ডিসঅনার যে স্লিপটা ব্যাংক থেকে আসে সেটা দিতে হবে। আপনি যে লিগ্যাল নোটিশ দিয়েছেন সেই লিগ্যাল নোটিশটা দিতে হবে এবং কি কারণে আপনাকে এই চেকটা দেওয়া হলো সেটা আপনাকে একটু এস্টাবলিশ করতে হবে কোর্টে। সেটার কারণে যদি ধরেন আপনি কোনো একটা এগ্রিমেন্টের কারণে আপনি তাকে চেক দিয়েছেন তাহলে সেই এগ্রিমেন্টের একটা কপি দিতে হবে, অথবা তার সাথে যদি আপনার কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে বা কোনো ধার দেনা বা কোনো ডিউজ যদি থাকে, মানে আপনাকে কোর্টের সামনে প্রমাণ করতে হবে যে এই টাকাটা আপনি আইনগতভাবে আপনি এটা পাবেন। চেকের যে অরিজিনাল কপিটা সেটা আপনাকে মামলার সময় কোর্টে প্রডিউস করতে হবে, কিন্তু আপনি ফটোকপি ফিরিস্তি সহকারে কোর্টে জমা দিতে পারবেন। মামলাটা কি প্রত্যাহার করা যায়? জি, আপনি যখন আপোষ করে ফেললেন তখন আপনাকে যেটা করতে হবে, এটা প্রত্যাহার করার একটা প্রসেস আছে। আপনি জাস্ট মামলা চালাবেন না তা হবে না, আপনাকে আপোষ করার পরে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে দুই পক্ষ গিয়ে আপনাকে বলতে হবে যে আমরা মামলাটা আপোষ করে ফেলেছি, সুতরাং তুলে ফেলতে চাই। সুতরাং বিফোর দ্য ম্যাজিস্ট্রেট আপনাকে গিয়ে একটা বাই ওয়ে অফ রাইটিং একটা পিটিশন দিতে হবে। সেখানে দুই পার্টির প্রেজেন্সটাও ইম্পর্টেন্ট। রাইট। তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে অভিযোগকারীর যদি মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে একটি চলমান মামলার কি হতে পারে? যেটা সাধারণত দেখা যায় যে অভিযোগকারী যদি মারা যায় তাহলে মামলাটা অ্যাবেট হয়ে যায়, মামলার কার্যক্রম শেষ হয়ে যায়। কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডার সেকশন 138 যে মামলাটা হচ্ছে, সেই মামলার ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত আপিল বিভাগ একটি রায় বলেছে, যে রায়টা আপনার
হাবিবুল বাশার বনাম গুলজার রহমান কেসে। এটা রিপোর্টেড হয়েছে 56 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন অ্যাট পেজ 1717। সেখানে বলা আছে যে যদি কেউ উত্তরাধিকার সূত্রে এই পাওনাটা উদ্ধার করতে চায় তাহলে এই মামলাটা চলমান থাকবে। প্রাপকের সঠিক ঠিকানায় যদি প্রাপককে না পাওয়া যায় সেক্ষেত্রে নোটিশটা কিভাবে সার্ভ করা হবে? সেক্ষেত্রে সেকশন 138 এর থার্ড প্রভিশনস যেটা আছে সেটা হচ্ছে আপনি একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিকে একটা বিজ্ঞপ্তি দিতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়া মাত্রই ধরে নেওয়া হবে সে জেনে গেছে, তার উপর জারি করা হয়েছে। তো চেক গ্রহীতার পক্ষে কি কোনো অ্যাটর্নি মামলা করতে পারে? জি, আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কাউকে অধিকার দেন সে আপনার পক্ষে মামলাগুলো পরিচালনা করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক তার একজন প্রতিনিধিকে পাওয়ার দিয়েছে এটা পরিচালনা করার জন্য, কারণ ব্যাংক তো একটা অর্গানাইজেশন, ব্যাংকের পক্ষে তো গিয়ে আপনার মামলাটা পরিচালনা করা সম্ভব হবে না। সুতরাং ব্যাংকের যারা কর্ণধার আছে তারা ব্যাংকের একজন এমপ্লয়িকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, সেই এমপ্লয়ি সেই পাওয়ারের মূলে মামলাটা পরিচালনা করে। আচ্ছা, তো চেক ডিসঅনার কেসে কি পুলিশ ইনভেস্টিগেশনের কোনো ব্যাপার রয়েছে কিনা? জি না, এখানে পুলিশ ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই। এটা একটা পিটিশন অফ কমপ্লেন্ট হিসেবে আপনি কোর্টকে দিবেন এবং কোর্ট পিটিশন অফ কমপ্লেন্টের ভিতরেই দেখে নিবে যে এই টাইম ফ্রেমগুলো ঠিক আছে কিনা। কারণ আপনাকে দেখতে হবে যে চেকটা ভ্যালিড সময় ভিতরে ব্যাংকে প্রডিউস করা হয়েছে কিনা, দ্বিতীয় হয়েছে যে আপনাকে 30 দিনের মধ্যে নোটিশ পাঠিয়েছেন কিনা আপনি, তৃতীয় দেখতে হবে সেই তাকে 30 দিন সময় দেওয়া হয়েছে কিনা, চতুর্থ দেখতে হবে তার 30 দিনের মধ্যে আপনি মামলা করেছেন কিনা। সুতরাং এই যে একটা টাইম ফ্রেম আছে এটা লার্নেড ম্যাজিস্ট্রেট পিটিশন অফ কমপ্লেন্ট থেকেই তখন দেখে নেয় এবং যখন দেখে নিলেই ওনার আর পুলিশ ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। আচ্ছা, তো চেকের মামলার চার্জ গঠনের বিরুদ্ধে কি কোনো প্রতিকার পাওয়া যেতে পারে কিনা? জি, অনেক সময় দেখা যায় যে চার্জ যেটা গঠিত হয়েছে সেটাতে অসন্তুষ্ট হয় আসামি। অসন্তুষ্ট হলে তার কাছে দুটা রাস্তা খোলা আছে। একটা রাস্তা হচ্ছে সে ক্রিমিনাল রিভিশন করতে পারে under section 439 and 435 of the Code of Criminal Procedure. Honorable High Court Division of the Supreme Court of Bangladesh সে সেইটা করতে পারে। আরেকটা আছে, যদি সে চার্জ গঠনটাকে চ্যালেঞ্জ করতে চায় এবং যদি সে বলে যে চার্জ গঠনটা সঠিক হয়নি, তখন তাকে যেটা করতে হবে সেটার বিরুদ্ধে সেকশন 561 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোয়াশমেন্টের জন্য আসতে হবে। প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে ক্রিমিনাল রিভিশন। এই রিভিশনটা সে তখনই করতে পারবে যখন সে একটি অব্যাহতির আবেদন দিবে। সে চার্জ গঠনের আগে একটা অব্যাহতির আবেদন দিয়ে বলবে যে আমি এখান থেকে অব্যাহতি চাই, সেটা যদি অ্যালাউ না করে তখন সে রিভিশন করবে। আর যদি তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে যায় তখন সে কোয়াশমেন্টে আসতে পারবে আন্ডার সেকশন 561 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। আচ্ছা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আবার একটু ব্যাখ্যা করতেন যে চেক বা আমরা মোড অফ পেমেন্ট তো অনেকভাবে হয়, যেটা আমরা বললাম অ্যাকাউন্ট পে চেক হতে পারে, ক্যাশ চেক হতে পারে, টিটি হতে পারে, পে অর্ডার হতে পারে, তো এগুলো সবগুলোর ক্ষেত্রে কি চেক ডিসঅনারের মামলা হতে পারে কিনা? না, সবগুলোর ক্ষেত্রে আসলে চেক ডিসঅনারের মামলাটা হওয়ার জন্য যেটাকে বেশি ধরা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট পে চেক এবং পে অর্ডার। এবং আপনার যদি আনলেস এটার ভিতরে ক্যাশ কথাটা না লেখা থাকে তাহলে সেই চেকগুলোতে আপনি করতে পারবেন, তখন আমরা ইজিলি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে প্রতিকার পেতে পারি। আর তাছাড়া আপনি যেটা বলছেন যে এটা ফ্রড হতে পারে এবং অন্যান্য সিভিল বা ক্রিমিনাল, আপনার যে বিষয়টা হচ্ছে যে চেকের যে টাকাটা সেটা যদি আপনি লফুলি পান কারো কাছ থেকে, তাহলে আপনার দুটো অ্যাভিনিউ কিন্তু সবসময় খোলা আছে, একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাভিনিউ আর একটা সিভিল অ্যাভিনিউ। আপনি সিভিল কোর্টে গিয়ে কিন্তু তার এই পাওনাটা নেওয়ার জন্য আপনি কিন্তু সিভিল কেস করতে পারেন এবং এই এনআই অ্যাক্টের কেস করলে যে আপনার সিভিল কেসের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, আপনি কিন্তু সিভিল কেসটা সবসময় করতেই পারবেন। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে যে মামলাটা হয় আমরা কি দেখতে পাচ্ছি এখন, কি আসলে এটার প্রতিকার পাওয়া যায় কিনা, মানে আলটিমেটলি কি চেকের টাকাটা উদ্ধার হয় কিনা এবং এটা কিভাবে উদ্ধার হয়? আপনি বলতেই পারেন যে বাংলাদেশে আসলে আইন আদালতটা অনেক বিলম্বিত হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে যেটা যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে যে কেসগুলো হচ্ছে সেগুলো বেশ ফাস্ট ট্র্যাকড হচ্ছে, মানে আপনার খুব দ্রুতই হয়ে যাচ্ছে। সময়টা ক্ষেপণ হয় যদি আসামি সমনটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, হয়তো তার কাছে সমন গেল সে সমনটা রিসিভ করলো না, তো সেই ক্ষেত্রে তো আপনি কোর্ট তাকে না জানিয়ে মামলাটা শেষ করতে চাইবে না।
সেই কারণে কোর্ট দ্বিতীয়বার তৃতীয়বার সমন পাঠায়, তারপরে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পাঠায়। সো এখানে একটু সময় ক্ষেপণ হয়। কিন্তু যদি কোনো কারণে আসামি কোর্টের সামনে এসে জামিন নিয়ে যায় তাহলে কিন্তু মামলাটা চালু হয়ে গেল। এবং বর্তমান সময়ে শুধুমাত্র 2জন বা 3জন সাক্ষী দিয়ে কিন্তু এই মামলাটা শেষ হয়ে যায়। সুতরাং 3-4টা ডেটের মধ্যে মামলাটা শেষ হয়ে যায়। এবং যেহেতু আপনি চেক দিয়েছেন, সুতরাং এটা ধরেই নেওয়া যায় যে আপনি তার কাছ থেকে, সে আপনার কাছ থেকে টাকাটা আইনগতভাবে পাবেন। এবং আপনি যেহেতু টাকাটা প্রতারণামূলকভাবে দেননি, সুতরাং রায় আসতে বেশি সময় লাগে না। এই রায়টাতে যেটা আগেই বলেছি আমি, যে আপনার 1 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিতে পারে এবং 3 গুণ পর্যন্ত জরিমানা করতে পারে, যেটা আগে ছিল 2 গুণ। 2000 সালে একটি অ্যামেন্ডমেন্ট করে এটাকে 3 গুণ করা হয়েছে। তো কোর্ট সাধারণত 3 গুণ পর্যন্ত যায় না, হয়তো একটু বেশি হার্শ ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত যায়। বাট যেটাই কোর্ট ধার্য করুক না কেন, সেই অ্যামাউন্টটা আমরা এক্সপেক্ট করি যে আসামি দিয়ে দিবে কমপ্লেনেন্টকে। কিন্তু যদি কোনো কারণে আসামি সেটা কমপ্লেনেন্টকে না দেয়, তাহলে কিভাবে উদ্ধার করবে এই টাকাটা, সেটা আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন 366 থেকে 369 পর্যন্ত সুন্দরভাবে বলা আছে যে একটা প্রসেস আছে আপনাকে, এই প্রসেসের মাধ্যমে গিয়ে আপনি কোর্টের মাধ্যমে তার কাছ থেকে টাকাটা উদ্ধার করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে সে যদি চেক দিয়ে থাকে তাহলে তার নিস্তার নেই, তাকে টাকাটা আজ হোক কাল হোক পরশু হোক দিতেই হবে। এখন সে সেটা কি জেল খেটে দিবে নাকি ভালো ভালো দিয়ে দিবে, এটা হচ্ছে দেখার বিষয়। এবং এখানে কোর্টে জমা দেওয়ার একটা প্রভিশন রয়েছে, যে ক্ষেত্রে যে কমপ্লেইনেন্ট সে সেফলি তার মানিটা রিকভার করতে পারছে। এখানে টাকাটা কোর্টে জমা দিতে হবে যখন আপনি আপিল করতে যাবেন। যখন আপিলের প্রভিশনসটা আপনি ইনভোক করতে যাবেন, যে আপনার বিরুদ্ধে একটা রায় হয়ে গেল এবং সেই রায়টাকে আপনি চ্যালেঞ্জ করতে চান উচ্চ আদালতে, তখন এটা কিন্তু একটা স্পেসিফিক প্রভিশন। এই প্রভিশনটা কিন্তু সকল ক্ষেত্রে নেই। এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে 141-এ স্পষ্টভাবে বলা আছে যে আপনাকে 50%, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি চিন্তা করেন যে 1 কোটি টাকা একটা চেক হলে 50 লাখ টাকা আপনাকে জমা দিয়ে আপনাকে মামলাটা করতে হচ্ছে। বাট এটা করতে হবে, এটা আইনের বিধান। আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং এটিএন বাংলার যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ। আর এটাও বলতে চাই, আইন সম্পর্কে জানুন, কারণ আইন তাদেরকেই প্রোটেক্ট করে যারা আইন সম্পর্কে জানে। প্রিয় দর্শক, কথা বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় চেক ডিসঅনার নিয়ে। এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো আগামীতেও। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।